তার তীর গাছের ডালে বসে থাকা নীল পাখিটার দিকে ছুঁড়ে মারল। চলো শিলা, পাখিটার কাছে গিয়ে দেখি আর কি অবস্থা। এই তো রাজকন্যা, পাখিটা এখানে পড়েছে। আমি তো মনের সুখে একটু গানই গাইছিলাম, তোমার কোনো ক্ষতি তো করিনি। তুমি আমার গায়ে তীর কেন মারলে? তুমি যেমন গান গেয়ে সুখ পাও, আমি তেমন পাখি শিকার করেই সুখ পাই। পাখি শিকার করাই হচ্ছে আমার নেশা। তীরটা আমার গায়ে পুরোপুরি বিঁধেনি। তুমি চেষ্টা করলে আমি হয়তো এখনো বাঁচতে পারবো। তোমাকে বাঁচানোর জন্য আমি তোমার গায়ে তীর ছুঁড়িনি। এখন আমি তোমাকে নিয়ে আমার বাবাকে দেখাবো আমি আরো একটি পাখি শিকার করতে পেরেছি। দেখলি বাবা অনেক খুশি হবে। নিজের শখের জন্য তুমি একটা নির্দোষ জীবন কেড়ে নিচ্ছ, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। রাজকন্যা নীল পাখিটাকে নিয়ে তার বাবার কাছে যায়। রাজামশাই তার মেয়ের শিকারী প্রতিভা দেখে অনেক খুশি হন। দেখতে হবে তো কার মেয়ে। আমার মেয়ে শিকার থেকে শুরু করে নাচ গান জ্ঞান চর্চা সবকিছুতেই সেরা। তোমার মতো গুণী মেয়ের বাবা হতে পেরে আমি সত্যি আজ গর্বিত। বাবা, এই পুরো কৃতিত্বই তোমার। তোমার কাছ থেকেই আমি সবকিছু শিখেছি। আচ্ছা, শিকার করে আমি অনেক ক্লান্ত আজ। আমি আমার ঘরে গেলাম একটু বিশ্রাম নিতে। নীল পাখিটার গা থেকে এখনো রক্ত ঝরছে। আমি একটু কাপড় দিয়ে ওর গায়ে বেঁধে দেই। আলেয়া তার ঘরে চলে গেল। অন্যদিকে সবুজ পরী তার পোষা নীল পাখিকে সারা জঙ্গলে কোথাও খুঁজে পাচ্ছিল না। সবুজ পরীকে দেখে টুনি জিজ্ঞাসা করলো, এভাবে কাকে খুঁজছো সবুজ পরী? আমার নীল পাখি সকাল থেকে আমার কাছে ফিরছে না। কোথায় যে চলে গেল কে জানে। তুমি ওকে কোথাও দেখেছো? তোমার নীল পাখিকে রাজকন্যা তীর দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। কি বলছো এসব? নীল পাখির শরীরটা এখন কোথায় তাহলে? নীল পাখিকে মারার পর রাজকন্যা রাজাকে দেখাতে নিয়ে গিয়েছে। তোমার কথা যদি সত্যি হয়, আমি রাজকন্যাকে অভিশাপ দিলাম। ও এখন এমন এক ঘুম ঘুমাবে, আমার নীল পাখি জীবিত না হওয়ার আগ পর্যন্ত কেউ ওর ঘুম ভাঙাতে পারবে না। অন্যদিকে অনেক সময় পেরিয়ে গেলেও রাজকন্যা ঘুম থেকে উঠছিল না বলে রাজামশাই রানীকে রাজকন্যার ঘরে পাঠালেন। ওঠ মা, আর কত ঘুমাবি? তোর বাবা ডাকছে তোকে, খেতে হবে না তোর? রানী সাহেবা, আমিও রাজকন্যাকে অনেকবার ডেকেছি, কিন্তু তার ওঠার কোনো নামই নেই। এত ঘুমলে চলবে? এক গ্লাস পানি নিয়ে এসো তো, ওর চোখে পানি ছিটিয়ে দেই। দাসী রানীর হাতে এক গ্লাস পানি এনে দেয়। সেটা নিয়ে রানী রাজকন্যার চোখে পানি ছিটালেও রাজকন্যার ঘুম ভাঙে না। কে রে, ওঠ। এত কিছু করছি, তাও কেন ঘুম থেকে উঠছিস না? কি হলো তোর? কি হয়েছে রানী? আলিয়ার ঘরে তোমরা এত শোরগোল করছো কেন? দেখুন না রাজা মশাই, সেই কখন থেকে আলিয়ার ঘুম ভাঙানোর চেষ্টা করছি, কিন্তু ও কিছুতেই ঘুম থেকে উঠছে না। তুমি সরো, আমি দেখছি। আলিয়া ওঠ, আমি তোর বাবা, চোখ খোল মা। রাজা মশাই, আমি আর রানী দুইজন মিলে অনেক চেষ্টা করেছি রাজকন্যাকে ঘুম থেকে ওঠানোর। আমার মনে হয় রাজকন্যার কোনো সমস্যা হয়েছে। কি করবো এখন? কি করলে রাজকন্যার ঘুম ভাঙবে? আপনি তাড়াতাড়ি কবিরাজকে ডাকুন, সেই এই সমস্যার সমাধান দিতে পারবে। রাজকন্যা কোনো সাধারণ অসুখে পড়েননি। আমার দ্বারাও এ রোগ সেরে তোলা সম্ভব নয়। আপনার মতো বড় কবিরাজও আমার মেয়েকে সারিয়ে তুলতে পারবে না। কি হয়েছে আমার মেয়ের? যত টাকা লাগে আমি আপনাকে দেব, তবু আপনি আমার মেয়েকে সুস্থ করে তুলুন। রাজকন্যার উপর এক পরীর অভিশাপ পড়েছে। যতক্ষণ পর্যন্ত না ওই পরী তার অভিশাপ তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজকন্যার ঘুম ভাঙবে না। কোন পরীর এত বড় সাহস যে আমার মেয়েকে অভিশাপ দেয়? সেনাপতি, তুমি কোথায়? এ রাজ্যে যতগুলো পরী আছে তাদের সবাইকে রাজমহলে ডাকার ব্যবস্থা করো।
ঠিক আছে মহারাজ, আমি এখনই সবাইকে রাজমহলে আনার ব্যবস্থা করছি। সেনাপতি রাজ্যে থাকা সবুজ পরীকে সহ আরো অন্যান্য পরীকে ডেকে নিয়ে আসলো। তারা সবাই একে একে রাজার সামনে এসে হাজির হতে থাকলো। গোলাপি পরী, তুমি কি আমার মেয়েকে অভিশাপ দিয়েছো? না মহারাজ, আপনি তো জানেনই আমি রাজকন্যাকে কতটা আদর করি। আমি কেন ওকে অভিশাপ দিতে যাব? ঠিক আছে গোলাপি পরী, তুমি এখন যাও। সেনাপতি, সোনালী পরীকে ডেকে নিয়ে এসো। জি মহারাজ, বলুন, হঠাৎ আপনার কি হলো যে সব পরীকে একসাথে রাজমহলে ডাকলেন? আমার মেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে, কোনোভাবে তার ঘুম ভাঙানো যাচ্ছে না। কবিরাজ বলেছেন তোমাদের পরীদের মধ্যে কেউ একজন তাকে অভিশাপ দিয়েছে। রাজকন্যার ঘুম ভাঙানোর এখন একটাই উপায়, সেই পরীকে তার অভিশাপ তুলে নিতে হবে। বুঝেছি মহারাজ, আমি আশা করি আপনি দ্রুতই সেই পরীকে পেয়ে যাবেন যে আমাদের রাজকন্যাকে অভিশাপ দিয়েছে। সোনালী পরী রাজার সামনে থেকে চলে গেলে সবুজ পরী তার সামনে এসে হাজির হলো। রাজা সবুজ পরীকেও একই প্রশ্ন করলেন। জি মহারাজ, আপনি যে পরীকে খুঁজছেন আমি সেই পরী। আমি রাজকন্যাকে অভিশাপ দিয়েছি। তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে অভিশাপ দাও? কি দোষ ছিল আমার মেয়ের? আপনার মেয়ে আমার নীল পাখিকে বিনা কারণে হত্যা করেছে, তাই আমি তাকে এই অভিশাপ দিয়েছি। সামান্য একটা পাখির জন্য তুমি আমার মেয়েকে এত বড় অভিশাপ দিলে? তুমি কি জানো আমি চাইলে এখনই তোমাকে আজীবন কারাগারে বন্দি করে রাখতে পারি? আপনার কাছে একটা পাখির জীবন সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। আপনি রাজকন্যাকে যেমন ভালোবাসেন, আমিও আমার নীল পাখিকে তেমনটাই ভালোবাসি। আর মহারাজ, আমাকে বন্দি করলে কিন্তু রাজকন্যা তার অভিশাপ থেকে মুক্তি পাবে না। তুমি কি চাও বলো, আমি তোমাকে তাই দিব। তবুও তুমি আমার মেয়েকে তোমার অভিশাপ থেকে মুক্তি দাও, আমি তোমার কাছে মিনতি করছি। যতক্ষণ পর্যন্ত আমার নীল পাখি তার জীবন না ফেরত পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাজকন্যারই ঘুম ভাঙবে না। আমি চাইলেও আমার অভিশাপ তুলে নিতে পারবো না। কিন্তু তোমার নীল পাখিটা তো অনেক আগেই মারা গেছে। না মহারাজ, নীল পাখি এখনো বেঁচে আছে, এই যে দেখুন। নীল পাখি বেঁচে থাকলেও ওর অবস্থা এখন খুবই খারাপ, যে কোনো সময়ে মারা যেতে পারে। সুরমা নদীর ওপারে জাদুর এক ঝিনুক আছে, তার মুক্ত যদি আমি আমার পাখিকে খাওয়াতে পারি, তাহলে হয়তো ও বেঁচে উঠবে আর রাজকন্যাও অভিশাপ মুক্ত হবে। কিন্তু মহারাজ, আমি তো জানি সেই নদীতে অনেক ভয়ানক প্রাণী রয়েছে। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ নাকি খালি চোখে ওই নদী দেখতে পায় না, আর যারা একবার ওই নদীতে যায় তারা নাকি আর বেঁচে ফিরতে পারে না। তাহলে কে যাবে সেই নদী পার হয়ে নীল পাখির জন্য মুক্ত আনতে? আমি যাব মহারাজ। রাজকন্যা আলিয়া আমার ছোটবেলার বন্ধু, তাকে বাঁচাতে হলে যদি আমার 7 সমুদ্র পাড়ি দিতে হয়, আমি তাও দেব। কিন্তু শিলা, সেই নদী তো অনেক ভয়ানক। তুমি কি পারবে নদীর ওপার থেকে জাদুর ঝিনুকের কাছ থেকে মুক্ত আনতে? জি মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি রাজকন্যাকে এই অভিশাপ থেকে মুক্ত করবই। শিলা ছোট একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ল সেই নদীতে। প্রথমে সেই নদীর সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ তার সামনে বড় আকৃতির এক কুমির এসে পড়ল। কোথায় যাচ্ছিস? তোকে এই নদী পার হতে দেব না আমি। এই নদী আমার। এই দেখো, তোমার জন্য একটা নতুন মাছ এনেছি আমি।